নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, আগামী 13 তারিখে ভোট রয়েছে বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্রে, এবং এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। মেদিনীপুর থেকে নিয়ে গিয়ে সেখানে দাঁড় করানো হচ্ছে বর্ধমান দুর্গাপুরে, যার বিপরীতে রয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। দিলীপ ঘোষ তিনি প্রচারে রয়েছেন এবং তাকে মিডিয়া কভারেজ দেওয়া থেকে সরানোও যাচ্ছে না, কারণ দিলীপ ঘোষ মানেই তিনি নানান সময় বিতর্কিত মন্তব্য করে থাকেন। একটা সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে আক্রমণ করেছিলেন, তার দল, এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়, কিন্তু সেই দিলীপ ঘোষ কিন্তু কোনোভাবেই থামছে না। গতকালই আমরা দেখিয়েছিলাম দিলীপ ঘোষ কি বলছেন। কুকথা তার মুখ থেকে শোনা গিয়েছিল, পুলিশকে আক্রমণ করেছিলেন, আইসিকে আক্রমণ করেছিলেন। আজকেও কুকথা থেকে সরছেন না দিলীপ ঘোষ। আজও দেখা গিয়েছে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। শুক্রবার তৃণমূল কর্মীদের চিকিৎসার নিদানও দিয়েছেন দিলীপ ঘোষ। দেখব একটি প্রতিবেদন। মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখব। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমার ঘর দিলীপ ঘোষ নয়, একবার রাস্তায় দেখিয়ে দেবে। আমি দেখবো কত দম আছে যে ওই লোকটা আইসি কি করে চাকরি করে, আমি রাস্তায় বেরোনো বন্ধ না করে। বৃহস্পতিবার পুলিশকে গালিগালাজ, প্যান্ট খুলে দেওয়ার মতো কুকথা শোনা যায় বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মুখে। পুলিশকে নিয়ে দিলীপের অশালীন কথার বিস্তর সমালোচনা হয়েছে। এরপর কেটে গিয়েছে 24 ঘন্টা, আবারও স্বমূর্তিতে দিলীপ ঘোষ প্রাতর ভ্রমণে বেরিয়ে স্বমহিমায় পুলিশকে হুমকি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কোন কমিশন, কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানা জাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে, তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে। বৃহস্পতিবার কমিশনকেও নিশানা করেছিলেন দিলীপ ঘোষ। এবার শুক্রবার তৃণমূল কর্মীদের আক্রমণ করে বসলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। ভোটের দিন যেমন ট্রিটমেন্ট দরকার তেমন করব, হুঁশিয়ারি দেন দিলীপ। যাকে যেমন ট্রিটমেন্ট করার আমরা করব। এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে, লোকেরা হাসাহাসি করছে তাদের নাটক দেখে। সব চলবে, সব রেডি আছে। দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না, ভোট এরাই করাবে। ওই যে নেতারা ভোট করা, তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো। প্রাতর ভ্রমণ থেকে চায় পে চর্চা, বাজার প্রচারে লাগামহীন কথাবার্তা নিয়ে ঘরে বাইরে সমালোচনার পরেও দিলীপ ঘোষও রয়েছেন দিলীপ ঘোষেই। চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা স্বরাজ ঘোষ। আপনাকে স্বাগত জানাবো স্বরাজবাবু। যেটা প্রথমেই আপনার কাছে প্রশ্ন রাখবো, দিলীপ ঘোষের বক্তব্য, দিলীপ ঘোষ তার বক্তব্যে বিতর্ক হবে না এটা বোধহয় হতেই পারে না, কিন্তু সেই দিলীপ ঘোষ গতকালের পরে আজকেও তিনি পুলিশকে আক্রমণ করেছেন, এমনকি আপনাদেরকেও আক্রমণ করে বলছেন যে ঘরে ঢুকিয়ে দেবো, বেরোতে দেবো না, ভোট যারা করায় তাদেরকে ঘরে ঢুকিয়ে দেবো, তার দলবল ভোট করবে। কি বলবেন? এ তো একেবারে দিনে দুপুরে প্রকাশ্যে আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন। দেখুন, ভারতীয় জনতা পার্টির নেতা এবং দিলীপ ঘোষের মতন নেতা যারা বাংলার বুকে সন্ত্রাস এবং আতঙ্ক এবং ভয় দেখানো ছাড়া তাদের আর কোনো কাজ নেই, কারণ তারা জনগণের সমর্থন হারিয়ে ফেলেছে এবং তাদের মস্তিষ্ক প্রায় খারাপ হয়ে গেছে। তারা একজন জনপ্রতিনিধি হিসাবে, তিনি জনপ্রতিনিধি হয়ে কিভাবে একটা সরকারি প্রতিনিধিকে এভাবে ভাষায় আক্রমণ করতে পারেন, আমাদের তো ছেড়ে দিন। কারণ আমরা জানি যে দিলীপ ঘোষের মতন নেতারা তারা ভয় দেখাবে, কিন্তু দিলীপ ঘোষ ভুলে যাচ্ছেন যে এটা তৃণমূল কংগ্রেস, আমরা গ্রাসরুট পলিটিক্স করে আছি। তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল। আমাদের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বদা শিখিয়েছেন যে কিভাবে লড়াইটা করতে হয়। ওনার মতন 2-4 দিন মেদিনীপুর থেকে পার্সেল করা নেতা বর্ধমান দুর্গাপুরে এসে যে এখন একটা সভা সমিতি করতে পারছে না, যেখানে যাচ্ছে সেখানেই গো ব্যাক স্লোগান দিচ্ছে মানুষ, তিনি আবার ওই চা চক্করে বড় বড় কথা বলতে পারবেন। প্রশাসনকে তিনি যে কথা বলছেন, প্রশাসন আপনাদের দাপাদাপি সব বন্ধ করে দেবেন বলছেন। ইঞ্চি ফুটের নেতারাই তো সভা সমিতি করে দিচ্ছে। তিনি তো প্রায় বর্ধমানে প্রায় 30 থেকে 32 দিন হয়ে গেল তিনি এসছেন। বর্ধমান দুর্গাপুরে দেখা যাচ্ছে তিনি লাঠি নিয়ে
হয়তো রাস্তায় যে সকল প্রাণীরা আছে তাদের পেছনে দৌড়াচ্ছেন, কখনো চা চক্র করছেন, কখনো মন্দিরে পুজো দিচ্ছেন, এর চেয়ে বেশি তো তাকে দেখা যাচ্ছে না। সভা সমিতিতে তো উঠেই গেছে, ভারতীয় জনতা পার্টি এমনকি প্রধানমন্ত্রীর যে সভা, সে সভাতেও লোক হয়নি। প্রকাশ্যে বোঝা যাচ্ছে তারা জনসমর্থন হারিয়ে ফেলেছে। জনসমর্থন হারিয়ে গেলে যে কোনো দলের নেতারই, তাদেরকে যদি মেদিনীপুর থেকে তার দল বর্ধমানে হারাবার জন্য পাঠায়, তো যে কোনো নেতারই মাথা খারাপ হয়ে যায়। স্বাভাবিক, তিনি যে কাজগুলো করছেন এটা অত্যন্ত স্বাভাবিক জিনিস। সরোজ, আপনি বলছেন মেদিনীপুর থেকে পার্সেল করা নেতা, ওনার যদি চিকিৎসার দরকার হয় তৃণমূল কংগ্রেস চিকিৎসা করাবে। আপনার দলের যিনি প্রার্থী তিনি তো এই রাজ্যের মানুষই নন। আপনারা বারবার বহিরাগত প্রার্থীর কথা বলেন বিজেপির বিরুদ্ধে, কিন্তু আপনারাও তো বাইরে থেকে প্রার্থী নিয়ে এসেছেন এবার। আমরা তো বহিরাগত প্রার্থী বলছি না, আমরা বলছি বাংলা বিরোধী। যারা বাংলাকে বঞ্চনা লাঞ্ছনার প্রতি বাংলাকে দিনের পর দিন ধরে শোষণ করছেন, আমরা তাদের বিরোধী কথা বলছি। আমরা বলছি বাংলা বিরোধীদের বিসর্জন দিতে হবে। দিলীপ ঘোষের মতো নেতারা হচ্ছে বাংলার বিরোধী। তিনি বর্ধমান দুর্গাপুরে লোকসভার প্রার্থী হয়েছেন, তিনি কটা বাংলার মানুষকে বলেছেন। আপনাদের 21-এর ভোট হলে তখন বলবেন বহিরাগত, আর আমাদের 24-এর ভোটে বলছেন যে বাংলা বিরোধী। না না, আমরা মোটো বাংলা বিরোধী তো অবশ্যই। যারা বাংলার মানুষ, অধিকারকে যে সরকার ছিনিয়ে, বহিরাগত কথা বলেননি, বিজেপির কেন্দ্রীয় নেতাদেরকে বলেননি বহিরাগত। আমরা এখনো তো বিজেপির কেন্দ্রীয় নেতারা তো বললেন যে বাংলা বিরোধী বহিরাগত না। তাহলে কীর্তি আজাদ, দিলীপ ঘোষকে পার্সেল কেন বলছি? কারণ দিলীপ ঘোষকে তো মেদিনীপুরে তিনি এত ভালো কাজ করেছেন, মেদিনীপুরে দিলীপ ঘোষ এত ভালো কাজ করেছেন, তাকে দল টিকিট দিতে পারলো না। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। যদি আপনি জানেন যে আপনার পাড়ায় সব থেকে বকাটে যে ছেলেটা, তার সঙ্গে কি কারুর পরিবারে, আপনার পরিবারে কারুর বিয়ে দেবেন? আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন? সেরকম হয়েছে দিলীপ ঘোষের অবস্থা। মেদিনীপুরের মানুষ জেনে গেছে তিনি 1 নম্বরে বকেটার সাংসদ, তাই তাকে পার্সেল করে দিয়েছে তার দল। এবং অপরদিকে আপনি যদি দেখতে পারেন অগ্নিমিত্রা পল, তাকে দাঁড়াতে হচ্ছে অন্য কেন্দ্রে। বিজেপির কোথায় প্রার্থী পাওয়া যাচ্ছে? সাংসদ বিধায়কদের টেনে টেনে প্রার্থী করতে হচ্ছে। তাদের মুখের ভাষার কোনো তাদের জ্ঞান নেই, এবং তারা ইলেকশন কমিশনকে তো মনে ভুলে খেয়ে নিয়েছে। তাদের তো কোনো আপনাদের চিন্তা, দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হতে আপনারা একটু চিন্তায় পড়ে গিয়েছেন? চিন্তায় পড়ে গেলে আর আমরা দিলীপ ঘোষের মতন বসে থাকতাম, উল্টো পাল্টা কথা বলতে বেড়াতাম? আমরা আমাদের কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রতিটি মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং মানুষের যে সারা বর্ধমান দক্ষিণে কিছুদিন আগে একটা মিছিল দেখলেন, সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় জনজোয়ার। পুলিশকে বলছেন তিনি, প্রত্যেকদিন নিয়ম করে বলছেন, কখনো বলছেন আইসির প্যান্ট খুলে নেব, তার পাশের ব্যক্তিকে আইসির উদ্দেশ্যে বলতে গিয়ে তিনি গালিগালাজ করছেন, অশ্লীল ভাষা প্রয়োগ করছেন। আজকেও বললেন থানা জ্যাম করে দেব, আপনাদেরকে বলছেন যে একেবারে ট্রিটমেন্ট দেওয়া হবে। তারপরেও আপনারা কমিশনের দ্বারস্থ কেন হচ্ছেন না? না, সেন্ট্রাল আমাদের কমিটি অলরেডি কমপ্লেন করছে, আমাদের লিগ্যাল সেল সেই জিনিসগুলো টেক আপ করছে। আমাদের একটা জিনিস, তাদের দল তো এরকমই, যে যার বিরোধী দলের নেতার মুখের যে ভাষা, আর কবে কমপ্লেন তিনি মানুষকে সম্বোধন করছেন, প্রচারের সুযোগই থাকছে না। বেশ, আবারও আসবো আপনার কাছে, আসবো আবারও একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসবো আবারও এই অনুষ্ঠানে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা স্বরাজ ঘোষ। স্বরাজ, আপনার কাছে আবারও আসবো, যে বিষয়ে জানতে চাইবে, যে এই যেটা আপনার কাছে শেষ জানতেও চেয়েছিলেন, যে দিলীপ ঘোষ প্রত্যেক দিনই একেবারে ধরে ধরে পুলিশ প্রশাসন, এমনকি স্পেসিফিক করে দিচ্ছেন যে আইসির কথা বলছেন, এখন পুলিশ প্রশাসন পুরোটাই চলে গিয়েছে কমিশনের ওপরে। তাহলে কমিশনকে আপনারা কেন এতদিনও অভিযোগ জানাতে পারলেন না? কোথাও গিয়ে কি দিলীপ ঘোষকে একটু ছাড় দিচ্ছেন আপনারা? ডিসকাউন্ট? দেখুন, আপনি ভালো করেই জানবেন যে প্রশাসন এবং কোনো রাজনৈতিক দল দুটো আলাদা। তো আমরা দুটোকে কোনোভাবে একসাথে মিলিত করতে পারি না। প্রশাসনকে যখন তিনি আক্রমণ করেছেন, প্রশাসনিক পদে যিনি সর্বোচ্চ পদাধিকারী আছেন, তিনি প্রশাসনিকভাবে তিনি আইনত ব্যবস্থা নেবেন। এবং দলীয় স্তরে তিনি যেগুলো বলেছেন যে তৃণমূল কংগ্রেস এবং তাদের সমর্থকদের সম্বন্ধে, সেগুলো দল তার বিরুদ্ধে সেরকমভাবেই ব্যবস্থা নিচ্ছে। আর দিলীপ ঘোষকে ভয় পাওয়ার তো কোনো বিষয় এখানে নেই। মানুষ কাকে ভয় পায়? যখন মানুষের পেছনে জনগণের সমর্থন থাকে। মানুষ কি একজন লাপাতা একজন মানুষকে কোনোদিন কেউ ভয় পায় না? সে নিজেই ছন্ন ছাড়া।
তার কোনো প্রোগ্রাম সে শিডিউল করতে পারছে না, তার কোনো সভা সমিতি করতে পারছে না। তাকে ভয় পাওয়ার তো কিছু নেই, সে অলরেডি জেনে গেছে যে আমি এখানে হারতে এসেছি। তার সঙ্গে তার দলই একটা চক্রান্ত করেছে এবং সেই চক্রান্তের তিনি একটা শিকার হয়েছেন, আর কিছুই না। সে কারণেই কি আপনারা একটু সহমর্মিতা দেখাচ্ছেন, কিছুটা ডিসকাউন্ট দিচ্ছেন? ডিসকাউন্ট দিলীপ ঘোষকে দেওয়ার মতন কি আছে? তিনি নিজে এখন ডিসকাউন্টে চলছেন। বলে না চৈত্রের সেল, তাকে এখন ভারতীয় জনতা পার্টি চৈত্রের সেলে রেখে দিয়েছে। যেখানে পাচ্ছে সেখানেই সেলে দিচ্ছে, যদি বিক্রি হবে না হলে না হবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ যেভাবে চৈত্রের সেলে বিক্রি হবে সেই দাম হয়তো আর কোনোদিন ভারতীয় জনতা পার্টি এই রিস্কটা আর নেবে না কোনো তাদের প্রার্থীকে পাঠাবে। স্বরাজ, আমরা এই লাস্ট যে দফা দেখলাম বা যে 3টি দফায় ভোট হয়েছে, এ রাজ্যে এখনো পর্যন্ত কোনো অশান্তি সেভাবে, যেটা অন্তত আমরা দেখে অভ্যস্ত এই রাজ্যের ভোটের ক্ষেত্রে, তেমন কোনো ঘটনা ঘটেনি। এই 4র্থ দফার ভোটে যে গরম কথাবার্তা শোনা যাচ্ছে, এটা কি কোথাও আশঙ্কা জাগায় আপনাদের মনে? দেখুন, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের বিপক্ষে নয়। কিন্তু যে দল গণতন্ত্রের বিপক্ষে, যারা মানুষকে শুধু উস্কানি এবং থাকুন আমাদের সঙ্গে বিজেপি নেতা অশোক রায় রয়েছেন। অশোকবাবু, আপনাকে স্বাগত জানাবো। যেটা অশোকবাবুর কাছে যাবো, স্বরাজ আসবো আবারও আপনার কাছে, যে দিলীপ ঘোষ তিনি প্রত্যেক দিন নিয়ম করে পুলিশ প্রশাসনকে আক্রমণ করছেন, কমিশনকে আক্রমণ করছেন এবং তিনি বলছেন যে থানা জ্যাম করে দেব। দেখুন, দিলীপ ঘোষ হচ্ছেন গিয়ে মাটির মানুষ, তিনি গ্রাম বাংলার ভাষায় কথা বলেন, তিনি আইসির প্যান্ট খুলে নেব বলেন, আর পাশে বসে থাকা একজন ব্যক্তিকে বলবেন যে উমুক লোকটাকে চিনিয়ে দিবি, একটা গালিগালাজ দিয়ে বলবেন তাকে চিনিয়ে দেবে রাস্তায়, এটা কি গ্রহণযোগ্য? আপনি বলছেন মাটির মানুষ মানে সে সমস্ত কিছু করতে পারে, তিনি তো সাংসদ না। তিনি একটু বাংলার, গ্রাম বাংলার মানুষ যে ভাষায় কথা বলে, মেঠো ভাষায়, তিনি একটু মেঠো ভাষায় কথা বলেন, কিন্তু তার মানে এই নয় তিনি কোনো সময়, আর যদি কোনো সময় বলে মেঠো কথায়, বিনয় কুমাররাও মেঠো ভাষায় কথা বলতেন, তৃণমূল দল সেটাকেও তাহলে সমর্থন করছেন, দিলীপ ঘোষ যে গালিগালাজ করছেন সেটাকেও সমর্থন করছেন। অবশ্যই তিনি এমন কিছু কথা না, খারাপ কথা কোনোদিনই বিজেপি দল সমর্থন করে না। আমি খারাপ কথা, বাজে কথা বলবো সেটা সমর্থন করছি না, কিন্তু উনি যা বলেন, যার নামে বলছেন, উনি যা বলেন সেটা গ্রাম আইসির প্যান্ট খুলে নেবো এটা বলা যায়। হ্যাঁ, সে তো তৃণমূল দলের একজন ছিল, তিনি চলে গিয়েছেন, তিনি তো বলেছিলেন যে মাল ঢুকিয়ে দেবো, তিনি তো চলে গিয়েছেন ওপরে, যাক, তার নামে আর বলা আমার দরকার নাই। হ্যাঁ, আমরা তৃণমূল যে ভাষায় কথা বলে সে ভাষায় কথা আমরা বলতে চাই না, কিন্তু বাধ্য হই অনেক সময় যে ভাষায় কথা বলে আমাদের, তখন উত্তর দিতে হয়। কোনোদিনই কুমন্তব্য, কুভাষা আমরা সমর্থন করি না, সমর্থন করি না। না, আপনারা যে অসমর্থন করছেন, দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করছেন, গ্রামীণ বাংলার মানুষ ওই ভাষায় কথা পছন্দ করে। স্বরাজ, হ্যাঁ, গ্রামীণ মেঠো ভাষার মানুষ এরকম কুকথা তাদের মুখ থেকে শোনা যায়। এই যে এটাই তো ওনাদের মানে কৃষ্টি এবং কালচার বললেই চলে, ভারতীয় জনতা পার্টির কালচারই তো এটা আপনাদের, যে আপনারা যেভাবে একটা প্রশাসনিক পদাধিকারীকে আপনারা আক্রমণ করছেন, তার যে ইউনিফর্ম, সেই ইউনিফর্মকে অপমান করছেন, অর্থাৎ আপনি প্রশাসনকে অপমান করছেন। ইউনিফর্মটা আপনাকে, উনি পড়াশোনা করে ওনার যোগ্যতায় পেয়েছেন, প্রশাসন কি ভাষায় কথা বলে সেটা দেখেছেন, দয়া করে দান করে দেননি। একটা মানে আমাদেরকে কোনো রকম সভা করতে দেয় না, কোনো পদাধিকারী আপনার দিলীপ ঘোষকে বলেনি, পুলিশ এসে গিয়ে লাঠি দিয়ে তাড়িয়ে দেয়, প্রশাসনের কোনো পদাধিকারী আপনাকে বলেনি হামলা করা হয়েছে, দিলীপ ঘোষ সভা করতে পারবে কি করে, একটা হামলা করা হয়েছে, একবার সেই কথাটা বলছেন না, পুলিশ তো অত্যাচার করে, পুলিশ আপনাদের দলমত ধরে আপনাদের লোক কথা ছিল, একটা চা চক করে 15 জন লোক, আপনাদের একটা চা চক করে 15 জন লোক, আরে 15 জন লোক নিয়ে মশাই সভা করবেন আপনারা?
কোথা থেকে সভা করবেন? দিলীপ ঘোষকে আজকে কথাগুলো বলতে হচ্ছে কেন? দিলীপ ঘোষকে আজকে কথাগুলো বলতে হচ্ছে কেন? মেধা ঝাড়াচ্ছেন তিনি। আপনাদের তো 100টা লোক নেই, পয়সা দিয়ে ফ্ল্যাগ লাগাতে হচ্ছে, টের পাচ্ছেন কোথাও গিয়ে? ফ্ল্যাগ লাগাতে হচ্ছে। অশোকবাবু, দিলীপ বাবু মেধা ঝাড়াচ্ছেন কেন? হাতটা টের পাচ্ছেন? স্বরাজ প্লিজ, মানুষজন তো হাড়ি ছুঁড়ে ফেলে দিয়েছে। স্বরাজ প্লিজ, স্বরাজ। অশোকবাবু, দিলীপ ঘোষ মেধা ঝাড়াচ্ছেন কেন? হাতটা কি টের পাচ্ছেন? আপনার নেতারা বলছে হকি স্টিক নিয়ে বেরোবো, আর আমরা সন্ত্রাস করছি। আরে আপনারা তো আপনাদের বিজেপি শাসিত যতগুলো রাজ্য আছে সবথেকে বেশি তো মহিলারা সেখানে অত্যাচারিত, সবথেকে মহিলাদের উপর আক্রমণ করেছেন। আরে সেখানে তো কলকাতা সেফেস্ট সিটি হিসেবে বলছেন। স্বরাজ, আপনি অনেকক্ষণ কথা বলেছেন, একটু অশোকবাবুকে কথা বলতে দিন। স্বরাজ প্লিজ, স্বরাজ প্লিজ। অশোকবাবু আমার প্রশ্ন উত্তর দেবেন। অশোকবাবু প্লিজ। স্বরাজ প্রশ্ন করতে না দিলে আমি এবার মিউট করে দিতে বাধ্য হব। অশোকবাবু, দিলীপ ঘোষ যে কথা বলছেন থানা জ্যাম করে দেব, তৃণমূলের যারা ছোট বড় নেতা রয়েছে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেব, এটা তো আশঙ্কা দেখাচ্ছে ভোটের দিন। তাহলে কি অশান্ত হয়ে উঠবে আবার বর্ধমান দুর্গাপুর? এতদিন তো আমরা কোনো অশান্তির ছবি দেখিনি। না, আমরা কোনো সময় অশান্তি চাই না, আমরা সুস্থ ভোট চাই। গণতন্ত্র, যে মানুষ ভোট দেবে, যাকে তার পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু সুস্থ পরিবেশ আমরা চাই। কিন্তু তৃণমূল সেটা চায় না। তৃণমূল গ্রামগঞ্জে একটা বাতাবরণ সৃষ্টি করে ফেলেছে। আপনি দিলীপ ঘোষের কথা বলছেন, গোটা রাজ্যে গ্রামগঞ্জে গিয়ে দেখুন আপনারা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো যদি আমাদের ভোট না দেওয়া হয়। কিন্তু এটা কি উস্কানিমূলক নয় অশোকবাবু, দিলীপ ঘোষের এই মন্তব্য? আরে একজন দায়িত্ব, লক্ষ্মীর ভান্ডার তো আপনাদের নেতারা বন্ধ করে দেবে বলেছে। জনতা পার্টি বলে না। আপনারা মনে করছেন না এটা উস্কানিমূলক মন্তব্য? না, আমরা আইসির প্যান্ট খুলে নেব, প্রকল্প কোনোদিন বন্ধ করার কথা কেউ বলে না। থানা জ্যাম করে দেব ভোটের দিন, বন্ধ আছে। আপনি মনে করছেন না এতে অশান্তি হলে দায় নেবেন তো? আপনারা যোজনার মাধ্যমে অশান্তি হলে দায় নেবেন তো? তার অশান্তি হলে দায় নেবেন তো? তিনটে ফেজ হয়ে গেল, এখনো তো কোনো অশান্তি হয়নি, আপনারা উস্কানি দিচ্ছেন তার। আপনারা দেখবেন, আপনারা আছেন তো, নির্বাচন কমিশন আছে, আপনাদের কত চিন্তা করতে হবে না। কমিশনকে তো আক্রমণ করছেন। আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি, নির্বাচন আর সময় নেই, আজকে আর সময় নেই। স্বরাজ এবং অশোকবাবু আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। নারদ আজ এখানেই শেষ করবো। অশোকবাবু ধন্যবাদ, স্বরাজ আপনাকেও ধন্যবাদ জানাবো আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।